তা প্রায় অনেক দিন হয়ে গেল, 12-13 বছর তো হবেই। মুম্বাই শহরের এক কনকনে ঠান্ডা রাত। সারা পৃথিবী তখন ঘুমে আচ্ছন্ন হয়ে আছে, চারিদিক ঘন কুয়াশায় ভরে আছে। 10 হাত দূরে জিনিসকেও ভালো মতো দেখা যায় না। রাত তখন প্রায় 10:30। পালি হিল থেকে শেষ বাস ছাড়ছে, যাবে মুম্বাই শহরের দিকে। বাসে বেশি লোকজন পালি হিল থেকে উঠল না। বাসে দোতলাটা একদম ফাঁকা, একতলায় ওই 2-4 জন মাত্র যাত্রী উঠেছে। দোতলায় ধীরে ধীরে উঠে বসলো একজন যাত্রী, পরনে স্যুট, হ্যাট, পায়ে বুট, অভিজাত পোশাক পরা। কোটের কলারটা আবার তোলাও আছে। টুপিটা এমনভাবে পরা, মুখখানা দেখাই যায় না। বাসের কন্ডাক্টর দোতলায় এসে টিকিট চাইল তার কাছে। এই যে বাবু, টিকিট। মুম্বাই কত? 5 টাকা। এই নাও। লোকটা টিকিট কিনল বটে, তবে কন্ডাক্টর তার দিকে তাকিয়ে বিস্ময়ে হতবাক হয়ে গেল। কঙ্কালসার শরীর, মুখখানা প্রায় দেখাই যাচ্ছে না। কোটের কলার ও টুপির মাঝখানে শুধু দেখা যাচ্ছে তার চোখ দুটি ধকধক করে জ্বলছে। এ আবার কেমন লোক? কন্ডাক্টর ঘাবড়ে গেল বেশ। সে কোনো কথাই বলতে পারল না। লোকটার হাত থেকে টাকা নিতে গিয়ে তার কঙ্কালসার হাতের সঙ্গে নিজের হাত ঠেকাতেই সে শিউরে উঠল। বরফের মতো ঠান্ডা হাত তার, যেন বরফের একটা টুকরো হঠাৎই তার হাতে ঠেকল। কন্ডাক্টর টিকিট দিল, কোনো কথা তার মুখ থেকে বেরোলো না। শুধু তার দিকে তাকিয়ে ভালো করে দেখে নিল আরো একবার। লোকটি তখন জিজ্ঞাসা করল, কি দেখছো অমন করে? আপনি মুম্বাইয়ের কোন জায়গায় নামবেন? তাতে আপনার কি দরকার? এই মেজর হোম কারোর কথাই কোনো জবাব দেয় না। কন্ডাক্টর এবার খুবই ঘাবড়ে গেল। লোকটা যে সে কোনো লোক নয়, পুরো একজন মিলিটারি মেজর। বাপরে, এর সঙ্গে কে কথা বলে? কিন্তু একজন মিলিটারি মেজর এত রোগা! কোনো কিছু ভেবে কুল কিনারা করতে পারল না। তবে একটা জিনিস হচ্ছে, তার গা থেকে কেমন মরা পচা গন্ধ বের হচ্ছে। গাটা যেন ঘিন ঘিন করতে লাগলো। কন্ডাক্টর আর বেশি দেরি না করে, তাকে বেশি না ঘাটিয়ে নিচে নেমে এলো। মিনিট 15 পরে লোকটা এক জায়গায় বাস থামতেই যেন হঠাৎই হাওয়ার গতিতে নিচে নেমে এলো। বিদ্যুতের গতিতে বাস থেকে নেমেও গেল। কন্ডাক্টর যেন হাঁপ ছেড়ে বাঁচল। এরকম লোকের পাল্লায় সে জীবনেও কখনো পড়েনি। যেন স্বস্তির নিঃশ্বাস ফেললো একটা। রাত তখন প্রায় 12টা। মুম্বাইয়ের 3 স্টার হোটেল। খটখট করে কড়া নেড়ে উঠল। একজন বেয়ারা দরজা খুলে দিল। কে? কাকে চান? ঘর খালি আছে? ভেতরে আসুন। ঘুম চড়ানোর স্বরে সে বলে উঠল। ম্যানেজার সেখানে ছিলেন না, কাজেই সে তখন বলল, দেখি ঘর খালি আছে কিনা, আপনি এখানে বসুন। বেয়ারাটা তখন হোটেলের রেজিস্টার খুলল, তারপর বলল, হ্যাঁ একটা ঘর খালি আছে। কোথায়? ওই দোতলায়। ভাড়া কত? খাওয়া দাওয়া থাকা নিয়ে 80 টাকা। লোকটা একটা 100 টাকার নোট তার হাতে দিল। বেয়ারাটা টাকাটা নিয়ে লোকটাকে তার ঘরে পৌঁছে দিতে গেল। বেয়ারাটি তখন লোকটিকে বলল, রাতে কিছু খাবেন? না। তা কদিন থাকবেন? আজকের রাতটুকু। আপনার নাম? মেজর হোম। নাম লিখে মেজর হোমকে তার ঘরে পৌঁছে দিয়ে বেয়ারা রামশরণ চলে গেল। লোকটা অর্থাৎ মেজর হোম দরজা বন্ধ করে শুয়ে পড়ল। রামশরণ এবার ভাবতে লাগলো, এমন আজব লোক সে জীবনে দেখেনি।
যেমন কঙ্কালসার শরীর, ঠিক তেমনি ঢলঢলে পোশাক, আর পোশাকের ফাঁকে জলজল করছে দুটি চোখ। ভাগ্যিস এরকম অদ্ভুত একটা লোকের সঙ্গে তার বেশিক্ষণ কথা বলতে হয়নি। গাঢ় অন্ধকার রাত, প্রায় 2টো বাজে। 3 স্টার হোটেলের 3 নম্বর ঘরে ঘুমোচ্ছিল সুরজিৎ খান। প্রখ্যাত স্মাগলার, ধনী এবং চরিত্রহীন লোকটি হলো এই সুরজিৎ খান। গোটা মুম্বাই শহরের লোকেরা তাকে ভয় করে। আজ প্রায় 4 দিন হলো সেই হোটেলে এসে উঠেছে। সুরজিৎ খান দরজা বন্ধ করে আরামে নাক ডাকিয়ে ঘুমোচ্ছিল। জানালাটা খোলা ছিল, মাথার কাছে গরাদ দেওয়া জানালা। এই মোটা গরাদ ভেদ করে কেউ ভেতরে আসতে পারবে না, তা সুরজিৎ খান ভালো করেই জানত। হোটেলের ঘড়িতে তখন বাজে 2:30। এমন সময় সুরজিৎ খানের ঘুমটা ভেঙে গেল। কে? সুরজিৎ খান উঠে বসল। জানালার বাইরে সে দেখতে পেল একটা মূর্তি। কে কে তুমি? সুরজিৎ খান প্রশ্ন করল লোকটার দিকে চেয়ে। লোকটি তখন বলল, আমি মেজর হোম। হ্যাঁ, সে তো মৃত। আমি নিজের হাতে তাকে গুলি করে মেরেছি। মেরেছ? যেন পিশাচের হাসি হেসে উঠল জানালার সেই অদ্ভুত লোকটি। কিন্তু আমি মরিনি, আমি মরব না। এই বলতে বলতে সেই গরাদ দেওয়া জানালা দিয়ে সেই ছোট্ট ফাঁক গলিয়ে ঢুকে পড়ল লোকটা। সুরজিৎ খান অবাক। বিশাল দেহি মেজর হোম গরাদের ওই ছোট্ট ফাঁক দিয়ে কি করে অনায়াসে ঢুকলো? ভেতরে ঢুকে মেজর হোম বলল, কি তুমি আমাকে চিনতে পারছো না তো? মেজর হোম? হ্যাঁ আমি। তুমি ভেতরে এলে কি করে? আমার ইচ্ছাই। সুরজিৎ খান তখন ভালো করে তাকালো। মেজর হোমের মতোই মুখ বটে লোকটার, ঠিক মেজর হোমের মতোই পোশাক, টুপি। কিন্তু এ কি কঙ্কালসার চেহারা? তার চোখ দুটিতে অমন দৃষ্টি কেন? তো তুমি তুমি কি চাও? আমি কি চাই তা তোমার তো ভালো করে জানা উচিত সুরজিৎ খান। তুমি, হ্যাঁ, তুমি কি আমাকে গুলি করে খুন করনি? হ্যাঁ, কিন্তু শোনো, তুমি কমলা বিবিকে আমার অনুপস্থিতিতে জোর করে ধরে নিয়ে যেতে চেয়েছিলে। সে যেতে চাইনি বলে তুমি তার উপরে অত্যাচার করেছিলে, মনে পড়ে? হ্যাঁ। তারপর সেই সময় হঠাৎই আমি চলে আসাই তুমি আমাকে গুলি করে হত্যা করেছিলে। কমলা বিবি বাধা দিতে গিয়েছিল বলে তুমি তাকেও গলা টিপে শেষ করে দিয়েছিলে, মনে আছে? সঙ্গে সঙ্গে মেজর হোম 2 হাতে সুরজিৎ খানের গলা টিপে ধরল। ঠান্ডা দুটি বলিষ্ঠ হাতটায়, বরফের চেয়েও ঠান্ডা। নিজেকে অত্যাধিক বাঁচানোর চেষ্টা করে চলেছে সুরজিৎ খান, কিন্তু না, কিছুক্ষণ পরই সে জ্ঞান হারিয়ে লুটিয়ে পড়ল। চিৎকার শুনতে পেয়ে পাশের ঘরের লোকজন ম্যানেজারকে ডেকে তুলল। ম্যানেজার দৌড়ে এসে দরজা ভেঙে ঘর খুলল। কিন্তু এ কি আশ্চর্য! ঘরে কোনো লোকের প্রবেশের কোনো চিহ্ন মাত্র নেই, কেউ তো ঘরে ঢোকেও নি। অথচ সুরজিৎ খান মরে পড়ে আছে। তার গলায় 2টো লম্বা লম্বা দাগ। গলা টিপে তাকে কেউ বা কারা হত্যা করেছে। সঙ্গে সঙ্গে পুলিশে ফোন গেল। পুলিশ এসে হোটেল পাতি পাতি করে খুঁজল, কিন্তু সবাই আছে কেবল সেই রহস্যময় আগন্তুক। সে যেন তার ঘর থেকে হাওয়ায় মিলিয়ে গেছে। পুলিশ দেখল হোটেল রেজিস্টারে নাম লেখা রয়েছে মেজর হোম, কিন্তু কে এই মেজর হোম? খোঁজ নিয়ে জানা গেল কয়েকদিন আগে সে খুন হয়েছে। তবে সে এখানে এলো কি করে?
কিছুদিন পরে পুলিশ তন্ন তন্ন করে অনুসন্ধান করে বাস ড্রাইভার, কন্ট্রাক্টর ও হোটেলের বেয়ারার স্টেটমেন্ট নিল। পুলিশ বুঝে নিল এই সেই রহস্যময় আগন্তুকের কীর্তি ছাড়া আর কারো নয়। কিন্তু কে হতে পারে সে? পুলিশ রহস্যের কোনো ভেদ করতে না পেরে এটা একটা আত্মহত্যার কেস বলেই রিপোর্ট করল। পুলিশ আজও এটা একটা অদ্ভুত ঘটনা বলেই স্বীকার করে। রহস্যময় আগন্তুকটি আর কেউ নয়, নিশ্চয়ই মেজর হোমের প্রেতাত্মা। প্রেতাত্মা যে প্রতিশোধ নিতে ফিরে আসতে পারে, এটা সাধারণ মানুষের পক্ষে বিশ্বাস করা সম্ভবই নয়। কাজেই আজও অবধি এই অদ্ভুত রহস্যময় ঘটনার কোনো কিনারা হয়নি। এখানেই শেষ করছি আজকের এই গল্পটি। আজকের এই গল্পটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করবেন, শেয়ার করবেন এবং কেমন লাগলো জানাতে ভুলবেন না। ধন্যবাদ।